যখন ভায়োলেন্স হয় ওই পুলিশের কনস্টেবলের কিন্তু আপনার উপর আমার উপরে রাগ আছে, কারণ বলে যে তোদের কারণে এতগুলা ভায়োলেন্স হচ্ছে, তোরা কিন্তু, এবং তারা তো ভালো পজিশনে থাকে না। পুলিশের যে কনস্টেবল তার যে লাইফ স্টাইল আপনি যদি দেখেন কখনো ইন পার্সন, আপনি কেঁদে ফেলে দিবেন। যেমনটি রেজাল্ট করিম রানী বললেন যে এস্টাবলিশমেন্ট এখনো ফ্যাসিস্টারি, আসলে ফ্যাসিস্টারি যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্ট আমরা ভাঙতে পারিনি, সেই এস্টাবলিশমেন্টের কথাই রনি বললেন। এবং সেখানে মিডিয়ার কথাও বললেন যে যারা বিভিন্ন টকশোতে যাচ্ছে তাদেরকে এস্টাবলিশমেন্টই তাদেরকে আহ, কি বলবো, উৎসাহ দিচ্ছে বা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এই জায়গাতে আপনার একটু মন্তব্য শুনতে চাই, এবং পাশাপাশি আমি প্রশ্নটি করে রাখি, দুটি প্রশ্নে আপনি উত্তর দেবেন কিন্তু সংক্ষেপে দেবেন যেহেতু সময় কম। নূরকে যারা আসলে হামলা করলো তাদের নিয়ে এখনো পর্যন্ত আলোচনা আছে, সেখানে আমরা পুলিশের হামলা দেখেছি, সেনাবাহিনীর কতিপয় অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন যে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে সেটা প্রত্যাহার করতে বলেছে এবং সেনাবাহিনীকে ক্ষমা প্রার্থনা করতে বলেছে, কারণ আইএসপিআর বলেছে এখানে একটি মব হয়েছিল। আসলে নাহিদ ইসলাম বলতে চেয়েছেন যে এখানে তো কোনো মব হয়নি, কারণ তারা তাদের অফিসের সামনে একটা সংবাদ সম্মেলন করছিল, সেই সংবাদ সম্মেলনে গিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। তাহলে কারা এই হামলা করলো, কেন করলো, যে স্টাবলিশমেন্টের কথা অনেক বলছে এটার সাথে কোনো যোগসূত্র আছে কিনা? মুক্তাদির রশিদ। আমি প্রথমেই বলি যে আমি সেদিন কথা বলছিলাম জার্মান একজন কূটনীতিকের সঙ্গে। তো উনি যেটা আমাকে বলছিলেন যে আহ, জার্মানির রিউনিফিকেশনের পরে আহ, যে সংকটটা তৈরি হয়েছিল সেই সংকটটা বাংলাদেশে এখন বড় বিরাজ করছে। অর্থাৎ স্টাসি যেভাবে মানুষকে স্পেনাশ করতো, যেভাবে দীর্ঘদিন প্রেশারের মধ্যে রেখেছে, আহ, সেই রিউনিফিকেশনের পরে একটা লম্বা সময় ধরে কিন্তু সংকটটা রয়ে গেছে। আহ, আপনার জার্মানির অনেক বছর লেগে গেছে, সেগুলো এখনো তারা কাটিয়ে উঠছে। একইভাবে বাংলাদেশে যে মিরাকাল হবে, ধরেন একটা রাজনৈতিক দল আসলো, ফর এক্সাম্পল যে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, বা অন্য কোনো দল আসলো, সেই দল যে একটা মিরাকল দেখাতে পারবে, ইটস নট পসিবল। শেখ হাসিনা প্রত্যেকটা ইনস্টিটিউশনকে তার জন্য ভেঙে ফেলেছে। এটা পপুলিস্ট পলিটিক্স করলে এটাই হয়, কারণ উনি চেয়েছিলেন পপুলিস্ট পলিটিক্স করবেন, কিন্তু উনি স্বৈরাচার হয়ে গিয়েছিলেন। সো এই মানে সমস্যাটা আমাদের থাকবে। আর এইটার জন্য আপনি কি সোসাইটিতে যারা আছে সবাইকে আপনি বয়কট করবেন? এখন আমি নিজে জানি যে সরকারের যে প্রেস উইং এ যারা আছেন তাদের অনেকের সাথে শেখ হাসিনার যে প্রেস উইং ছিল তাদের অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এখন আপনি কি এই জন্য তাকে বয়কট করে দিবেন কিনা? তো এইটা তো আসলে আমাদের সোসাইটিতে খুব ছোট, আপনি এইভাবে বয়কট করা বা তাকে ত্যাগ করা আপনি এটা করতে পারবেন না। আমাদের এখন, রনি হ্যাঁ, বলেছিল সেই সেটা। জায়গাতে আমাদের আমাদের দরকার যে নতুন কোন আইডিয়াকে জেনারেট করা। আসলে আমরা বাংলাদেশকে নেক্সট যে বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে কেমন চাই, তা আমি একটা উদাহরণ দিই আপনাকে খুব সংক্ষেপে। আমি যখন রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহকে বিরুদ্ধে, আপনারা জানেন যে দুই পক্ষই খুব একটা সংঘাতময় সিচুয়েশনে চলে গিয়েছিল, অ্যাটলিস্ট অন দা সোশ্যাল মিডিয়া। ওদের দুজনকে যখন আমি একটা জায়গায় নিয়ে আসলাম, হ্যাঁ, ওরা কিন্তু দুজন দুজনকে খুবই রেসপেক্টফুলি রিসিভ করলো। আমি দুজনকে ফোন করে বলেছি আমি একটা ব্রেকফাস্ট করতে চাই বা ডিনার করতে চাই, তোমরা কি আমার সাথে আসবা, আমরা কি একসাথে খেতে পারি? দুইজনে এগ্রি করলো। তার মানে দেখেন কোনো সংঘাত কিন্তু আসলে নাই, যা কিছু আছে উইচ ইজ ম্যানুফ্যাকচার, জোর করে তৈরি করা হচ্ছে। অথচ যখন আমরা একসাথে বসলাম, তারপরে দেখেন কি হলো। হাসনাতের জন্য রুমিন গিফট পাঠাচ্ছে, হাসনাত রেসপেক্টফুলি পাবলিকলি বলছে যে এই ধরনের সাইবার বুলিং শুড বি স্টপ। আমার মনে হয় যে এই রাজনীতি, আমি যে মেসেজটা তাদেরকে দিয়েছিলাম যে রাজনীতিবিদরা যদি নিজেরা বসে সমস্যার সমাধান না করতে পারে, তখন এনজিও কর্মীরা আসে, তখন ভুলফুল লোকজনগুলো সুযোগ পায়, তখন বিদেশিরা এসে নাক গলাতে সুযোগ পায়। আমি মনে করি আগামীর বাংলাদেশ এটা হওয়া উচিত না। দ্বিতীয় যে ওকে, প্রশ্নটি তুলেছেন, আপনি আরেকটি কথা এখানে বলেছেন মুক্তাদি, সেটা হচ্ছে যে রুমিনের সাথে হাসনাতের যে সম্পর্কটা আমরা দেখেছি যে জায়গায় চলে গেল, অ্যাটলিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আপনি বলছেন, জি, যে কিন্তু হঠাৎ করে হয়নি। যে সাইবার বুলিং এর কথা আপনি বলছেন, যে সাইবার বুলিং করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, সেটা হাসনাত বলেছে, আমরা একটু ওয়েলকাম করি, কিন্তু এটা করানো, এই দূরত্ব সৃষ্টি করানো হয়েছিল আপনি বলছেন, সৃষ্টিটা কারা করলো? কারণ এখানে তো আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছিল রুমিনকে নিয়ে ভারতের দালাল এই ধরনের কথা বলা হচ্ছিল, এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতে শেখ রুমিন এরকম কথাও আমরা বলতে শুনেছি। তাহলে আপনি এটা দেখেন কারা না, সৃষ্টি করলো? আপনি তো এটা তো অ্যান্সার আপনার মধ্যে আছে যে শেখ রুমিনুর রহমান, হ্যাঁ, হুম এই হুম। বলে যেই মানুষটা একটা ডিজিএফআই ফোন পে দেশ ছাড়ছে,
সেই মানুষটা এই সমস্ত কথা বলে। আর আমরা বছরের পর বছর ধরে ডিজিএফআই, এনএসআই, আর্মির নির্যাতন সহ্য করে বাংলাদেশে থাকলাম, সেই মানুষটা কিন্তু এই কথা বলছি না, কারণ এই দেশটা তো আমার। আমার তো পরিবারের একদম মানে বুয়াটা পর্যন্ত চলে গেছে প্যারিসের মতো সুন্দর জায়গায়। তো বাংলাদেশকে নিয়ে টেনশন নাই, টেনশন আমার সন্তানের, আমার ভবিষ্যৎ নিয়ে। আমাকে তো ভাবতে হয় যে আমার সন্তানের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ করে রেখে যেতে চাই, জন্য আমার টেনশন হয়। তাদের তো ভাই টেনশন নাই। তো তারা দে ক্যান সে এনিথিং। বাংলাদেশ গোল্লায় গেলে তাদের ফেসবুকে ভিউ বাড়বে, সোশ্যাল মিডিয়াতে ভিউ বাড়বে, মানুষ কান্নাকাটি করবে, তাদের কোনো অসুবিধা হবে না। আমার সংসারে আমার রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার অরিড, আই এম ওরিড ফর দ্যাট। আমি মনে করি যে এই পলিটিক্যাল টক্সিসিটি, যখনই রাজনীতিবিদরা একসাথে বসেন, আপনি দেখবেন যে গতকাল কি দারুণ লেগেছে, কি দারুণ ছবি, যে এনসিপির লোকজন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছবি ফুল নিয়ে তারা একসাথে ছবি তুলেছেন। কি আন্তরিকতা! আমাদের দেশের সাধারণ মানুষ আসলে সেটা দেখতে চায়, তারা সংঘাত দেখতে চায় না। ওকে, আমরা সেটা আসলে দেখতে পারবো কিনা আপনি সেই দ্বিতীয় বিষয়টা যে আরেকটু প্রশ্নটা জানতে চাই মুক্তাদি। হ্যাঁ, বলেন। দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন যে নূর এবং নূরের আমরা প্রশ্ন একটু সংক্ষেপে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি খুব সংক্ষেপে আপনাকে বলি। আমি দীর্ঘদিন ক্লাস কভার, ভায়োলেন্স কভার করেছি। আমার প্রায় 15 বছর আমি ভায়োলেন্স কভার করেছি। তো আমি খুব 2-3 বার আমি নিজেও মার খেয়েছি, কারণ হচ্ছে যখন কাউকে ঠেকাতে গেছি তখন মারটা খেয়েছি। তো আমার সেন্সটা হচ্ছে যে যখন ভায়োলেন্স হয়, ওই পুলিশের কনস্টেবলের কিন্তু আপনার উপর আমার উপরে রাগ আছে, কারণ বলে যে তোদের কারণে এতগুলা ভায়োলেন্স হচ্ছে, তোরা কিন্তু, এবং তারা তো ভালো পজিশনে থাকে না। পুলিশের যে কনস্টেবল, তার যে লাইফ স্টাইল আপনি যদি দেখেন কখনো ইন পার্সন, আপনি কেঁদে ফেলে দিবেন। আমাদের দেশের শ্রমিকরা থেকে ভালো জীবন যাপন করে। তো ওই লাইফস্টাইল থেকে এসে তার ভিতরে সবসময় একটা ক্ষোভ থাকে, সে যখন সুযোগ পায় সে পিটানি দেয়। আমাকে একবার আর্মি হ্যারাস করেছিল এই রানা প্লাজা সময়, তখন কলেজ সাহেব ছিলেন জিওস, মানে 9 ডিভের কর্নেল জিএস। উনি বললেন, ভাই আমার সৈনিক আর আমার ভিতরে তো একটা সাইকোলজিক্যাল সুযোগটা ওখানে কি করে সৃষ্টি হয়েছিল মুক্তাদি? সুযোগটা ওখানে কি করে সৃষ্টি হয়েছিল? এখানে একটা জিনিস আমি নিশ্চিত হয়েছি যে পুলিশের পক্ষ থেকে বা আর্মির পক্ষ থেকে কোনো ইনস্টিগেশন ছিল না যে তুই ওদেরকে ধরে পিটা। কিন্তু ক্ষোভটা কিন্তু যখন আপনি দেখবেন যে দীর্ঘ সময় ধরে আপনি একটা থ্রেটের মধ্যে আসছেন। আপনি দেখেন, আমি নূরের কথা বলছি, নূরের উপরে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই, কিন্তু পরের দিনই কি হলো, পরে আসলো। আপনি সেই জিনিসটা দেখেন, তার মানে মব যে ক্রিয়েট হয়েছে, মব সৃষ্টি করলে আপনি কি করেন, মব যে ক্রিয়েট করেন, এটা আমি বলছি না যে নূর মব সৃষ্টি করেছে, ওইখানে বহু মানুষ আছে